একজন সুস্থ স্বাভাবিক নারীর যৌন জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে রজচক্র বা মেনস্ট্রুয়াল সাইকেল। রজচক্র বা মেনস্ট্রুয়াল সাইকেল থেকে তোমাদের অ্যাডমিশনে প্রশ্ন খুব বেশি হয় না, তবে যে প্রশ্নগুলো হয় যেখান থেকে সেই অংশগুলো আমরা এখানে আলোচনা করব। কিছু টপিক, বেশি না। পর্বগুলোর নাম কি, কত বছর বয়সে শুরু হয়, কত বছর বয়সে শেষ হয়, রেগুলার মেনস্ট্রুয়াল সাইকেল কত দিনের, তারপর হচ্ছে কোন পর্বটা কতদিন স্থায়ী হয়, কোন সময় ওভুলেশনের সূত্রপাত ঘটে, এরকম কিছু টপিক আছে, সেগুলো এখন আমি ডিসকাস করব। সেগুলো নিয়ে এই জিনিসগুলো আমাদের খুব ভালো করে, যেগুলো আমি বলবো এগুলোই অ্যাডমিশনে আসে, এই টাইপের প্রশ্নগুলো তোমাদের অ্যাডমিশনে হবে, এর বাইরে থেকে আশা করি হবে না। আচ্ছা, রজচক্র বা মেনস্ট্রুয়াল সাইকেল জিনিসটা কি? যাদের মেনস্ট্রুয়াল সাইকেল বা মাসিক বলে, যেটাকে কেন মাসিক বলে, কারণ এটা সাধারণত 1 মাস পর পর এই মেনস্ট্রুয়াল সাইকেলটা রিপিট হয়, 1 মাস পর পর, এই কারণে এটাকে মাসিক বলা হয়। এটা হচ্ছে একজন বয়প্রাপ্ত নারীর সমগ্র যৌন জীবনে যাদের 28 দিনের সাইকেল, তাদের 28 দিন পর পর, যাদের ধরা হয়ে থাকে 24 থেকে 32 দিন, এই রেঞ্জটাকে ধরা হয় যে একটা নিয়মিত মেনস্ট্রুয়াল সাইকেল। ঠিক আছে, 24 থেকে 32 দিন মানে এই এতদিন পর পর যদি সাইকেলটা হয় সেটাকে নিয়মিত ধরা হবে, রেগুলার ধরা হয়। যাদের নিয়মিত অর্থাৎ 24 থেকে 32 দিনের মধ্যে এভারেজ 28 দিন, জরায়ু থেকে কি খরিত হবে? রক্ত, মিউকাস, এন্ডোমেট্রিয়ামের ভাঙা অংশ। এন্ডোমেট্রিয়াম কি? এন্ডোমেট্রিয়াম হচ্ছে জরায়ুর গাত্রে যে 3টা লেয়ার বলেছিলাম, এন্ডোমেট্রিয়াম, মায়োমেট্রিয়াম, পেরিমেট্রিয়াম, সবার ভিতরের লেয়ারটা হচ্ছে এন্ডোমেট্রিয়াম। সেই এন্ডোমেট্রিয়ামের ভাঙা অংশ এবং ধ্বংসপ্রাপ্ত অনিষিক্ত ডিম্বাণু নিষ্কাশিত হয়। যেহেতু 28 দিন পর পর নিষ্কাশিত হয়, এই জন্য এটাকে বলা হয় চক্রীয় নিষ্কাশন। এই চক্রীয় নিষ্কাশনকে বলা হয় রজচক্র বা মেনস্ট্রুয়াল সাইকেল। এই রজচক্রের সূত্রপাত ঘটে 12 থেকে 15 বছর বয়সে গোনাডোট্রপিন নামক একটা হরমোনের প্রভাবে। গোনাডোট্রপিন হরমোন, ঠিক আছে, গোনাডোট্রপিন নামে একটা হরমোনের প্রভাবে 12 থেকে 15 বছর বয়সে এই মেনস্ট্রুয়েশনটা শুরু হয় এবং এটা 45 থেকে 50 বছর বয়স পর্যন্ত অব্যাহত থাকে। ঠিক আছে, এই যে 12 থেকে 15 বছর বয়সের সূত্রপাত ঘটে এটাকে বলা হয় মেনার্কি, যেটা আমরা আগে স্লাইডে পড়েছি। আর 45 থেকে 50 বছর বয়স পর্যন্ত অব্যাহত থাকে, অর্থাৎ যখন বন্ধ হয়ে যায় সেই ঘটনাকে বলা হয় মেনোপজ। কারো 45 বছরে, কারো 50 বছরে, কারো এর মধ্যে যে কোনো 46, 47, 47, 49, যে কোনো বয়সে বন্ধ হয়ে যেতে পারে। যে সময়টা বন্ধ হয়ে যায়, বন্ধ হওয়ার ঘটনাটাকে বলা হয়, ইভেন্টটাকে বলা হয় মেনোপজ। ঠিক আছে, আচ্ছা, এই রজচক্র বা মেনস্ট্রুয়েশনের পর্ব হচ্ছে 4টা। 4টে পর্বের নাম খুব ভালো করে মনে রাখতে হবে। প্রথমে হচ্ছে নিরাময় পর্ব বা রেস্টিং ফেজ, বৃদ্ধি পর্ব বা প্রলিফারেট ফেজ বা বৃদ্ধি পর্ব, প্রাক রজস্রাবীয় পর্ব বা প্রি মেনস্ট্রুয়াল ফেজ এবং রজস্রাবীয় পর্ব বা মেনস্ট্রুয়াল ফেজ। ঠিক আছে, রেস্টিং ফেজ, পলিফারেট বা পলিফারেটিং বা পলিফারেশন, যেটাই বলো না কেন, পলিফারেটিং ফেজ, প্রি মেনস্ট্রুয়াল ফেজ এবং মেনস্ট্রুয়াল ফেজ। এই পর্ব 4টার নাম খুব ভালো করে আমাদের মাথায় রাখতে হবে। দেখো এখানে ফেজগুলো সুন্দর করে চিত্রের মধ্যে বুঝিয়ে দেয়া আছে। এটাকে ওভুলেশনটাকে এখানে 2টা ফেজে মূলত ভাগ করা হয়েছে। দেখো, ফলিকুলার ফেজ আর লুটিয়াল ফেজ। ফলিকুলার ফেজের মধ্যে এখানে যে মেনস্ট্রুয়াল ফেজ, পলিফারেটিভ ফেজ, সিক্রেটরি ফেজ, এটা একবার 3 ভাগে ভাগ করছে। ঠিক আছে, আমরা যে 4টা ফেজের কথা জানলাম ওই 4টা ফেজই আমরা মনে রাখবো। এখানে জাস্ট বোঝার সুবিধার জন্য চিত্রটাতে একটু খেয়াল করবা। দেখো, ফলিকুলার ফেজে কি হচ্ছে, যে ওভারি, আমরা কি বললাম, রক্ত, মিউকাস, এন্ডোমেট্রিয়াম ভাঙা অংশের সাথে অনিষিক্ত ডিম্বাণু ওখান থেকে ঝরে পড়বে। ডিম্বাণু কি হবে, এই মেনস্ট্রুয়াল যে ফ্লুইডটা আছে ফ্লুইডের সাথে অনিষিক্ত ডিম্বাণু চলে আসবে। এখন ডিম্বাণুটা এখানে কি কি মানে কোন স্টেজ থেকে কোন স্টেজে যে এটা সম্পূর্ণ হচ্ছে, দেখো ওভারিয়ান ফেজে দেখা ছোট্ট একটা ডিম্বাণু আস্তে 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 সেটা পরিপক্ক হচ্ছে, পরিপক্ক হয়ে দেখো এই ডিম্বাণুটা এখান থেকে বের হয়ে আসলো, এই যে ডিম্বাণু বের হয়ে আসলো। তারপর হচ্ছে কর্পাস লুটিয়াম, কর্পাস লুটিয়ামটা দেখো আস্তে 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 কিরকম ভাবে পরিবর্তিত হচ্ছে। কারণ এই যে কর্পাস লুটিয়াম, তারপর হচ্ছে ডিম্বাণু ভাঙা অনিষিক্ত ডিম্বাণু, তারপর হচ্ছে এটা হচ্ছে তোমার এন্ডোমেট্রিয়ামের লেয়ারটা। এন্ডোমেট্রিয়ামের লেয়ারটা এই যে এখানে অনেকগুলো যে ভেসেল থাকে, ব্লাড ভেসেল, এগুলো দেখাচ্ছে নীল রঙের, লাল রঙের, এগুলো হচ্ছে আর্টারি ভেইন। ঠিক আছে, ব্লাড ভেসেল দেখেন। এখন এন্ডোমেট্রিয়ামের অংশটা যখন এখান থেকে শেডিং হবে, অর্থাৎ এখান থেকে ক্ষয় হবে বা এখান থেকে চলে যাবে একটা লেয়ার, তখন এখানে যে নিচের আর্টারি ভেইন গুলো আছে, যে ব্লাড সার্কুলেশন আছে, এখান থেকে ব্লিডিং হবে। ঠিক আছে, মেনস্ট্রুয়াল ব্লিডিং। এই ব্লাড, এই ডিম্বাণু, এন্ডোমেট্রিয়ামের ভাঙা স্তর, তারপর এখান থেকে মিউকাস আছে, সেই মিউকাস, এই সব কিছু মিলে তোমার এই যে মেনস্ট্রুয়েশনটা যে হবে, মেনস্ট্রুয়াল ফ্লুইডের মধ্যে সব উপাদানগুলোই থাকবে। ঠিক আছে, আচ্ছা, এটা হচ্ছে মোটামুটি 28 ডেজের একটা সাইকেল। আচ্ছা, মেনস্ট্রুয়াল সাইকেলের যে 4টা পর্বের কথা আমি বললাম, এই 4টা পর্বের ভিতর থেকে কোন কোন টপিকগুলো তোমাদের মেডিকেল অ্যাডমিশনের জন্য গুরুত্বপূর্ণ সেগুলো নিয়ে এখন আলোচনা করব। শুরুতে আসো নিরাময় পর্ব।
নিরাময় পর্ব রজস্রাব শুরুর তৃতীয় থেকে ষষ্ঠ দিন পর্যন্ত চলতে থাকে। তৃতীয় থেকে ষষ্ঠ দিন পর্যন্ত এই পর্ব চলতে থাকে এবং এই পর্ব শেষে এন্ডোমেট্রিয়ামের পুরুত্ব দাঁড়ায় 1 মিলিমিটার এবং এই নিরাময় পর্বের প্রধান হরমোন হচ্ছে ফলিকল স্টিমুলেটিং হরমোন এবং লুটিনাইজিং হরমোন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রত্যেকটা পর্বের প্রধান হরমোন হচ্ছে বৃদ্ধি পর্ব বা পলিফারেটিভ ফেজ। বৃদ্ধি পর্ব চলে হচ্ছে সপ্তম থেকে 14তম দিন পর্যন্ত, ঠিক আছে। 7 থেকে 14 পর্যন্ত চলে হচ্ছে পলিফারেটিভ ফেজ এবং এই পর্ব শেষে এন্ডোমেট্রিয়ামের পুরুত্ব দাঁড়ায় 3 থেকে 4 মিলিমিটার। এখানে 12তম দিনে লুটিনাইজিং হরমোনের ক্ষরণ হঠাৎ করে বেড়ে যায় এবং ইস্ট্রোজেন হরমোনের ক্ষরণ হঠাৎ করে কমে যায়। লুটিনাইজিং হরমোনের ক্ষরণ হঠাৎ করে বেড়ে যায়, এই ঘটনাকে বলা হয় LH সার্জ, ঠিক আছে। LH সার্জ ঘটে এই বৃদ্ধি পর্বে 12তম দিনে এসে, ঠিক আছে। আচ্ছা, 14তম দিনে পরিপক্ক ফলিকল থেকে ডিম্পপাত ঘটে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। রজচক্রের কততম দিনে ডিম্বপাত ঘটে? 14তম দিনে ডিম্বপাত ঘটে এবং এই বৃদ্ধি পর্ব বা পলিফারেটিভ ফেজের প্রধান হরমোন হচ্ছে ইস্ট্রোজেন, ঠিক আছে। এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রত্যেকটা পর্বের প্রধান হরমোন, আবারও বলছি, খুব গুরুত্বপূর্ণ। ডিম্বপাতের পরপরই ফলিকলে যে অন্যান্য কোষগুলো থাকলো সেই কোষগুলো মিলে কর্পাস লুটিয়াম নামক একটা হলুদ রঙের বস্তু গঠন করে। এই কর্পাস লুটিয়ামটা অন্তঃক্ষরা গ্রন্থি হিসেবে কাজ করে এই সময়টা, ঠিক আছে। অন্তঃক্ষরা গ্রন্থি হিসেবে কাজ করে এবং এই কর্পাস লুটিয়াম থেকে প্রোজেস্টেরন নামক একটা হরমোন খরিত হয়। প্রোজেস্টেরন এটাও একটা স্ত্রী প্রধান স্ত্রী যৌন হরমোন, যে দুটা নাম বলেছি ইস্ট্রোজেন প্রোজেস্টেরন, তার ভিতরে একটা হচ্ছে প্রোজেস্টেরন, অর্থাৎ এটা একটা প্রধান স্ত্রী যৌন হরমোন। এই প্রোজেস্টেরন নামক হরমোনটা খরিত হয় কর্পাস লুটিয়াম থেকে, যখন যে সময়টা কর্পাস লুটিয়াম অন্তঃক্ষরা গ্রন্থি হিসেবে কাজ করে, অর্থাৎ ডিম্বপাতের পরপর ফলিকলের বাকি কোষগুলো নিয়ে যখন এই কর্পাস লুটিয়ামটা গঠিত হয়, সেই সময়কালটায় এই কর্পাস লুটিয়াম প্রোজেস্টেরন হরমোনটা ক্ষরণ করে। একটা ভেরি 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 ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে, কোন হরমোনের প্রভাবে জ্বর আসে? ঠিক আছে, রজচক্রের সময় কোন হরমোনের প্রভাবে জ্বর আসে বা দেহের তাপমাত্রা বেড়ে যায়, গা গরম হয়? উত্তরটা হচ্ছে ডিম্বপাতের পরপরই প্রোজেস্টেরন নামক হরমোন, এই যে প্রোজেস্টেরন হরমোন যেটা কর্পাস লুটিয়াম ক্ষরণ করে, এই প্রোজেস্টেরন হরমোন ক্ষরণেই দেহের তাপমাত্রা বেড়ে যায়, ঠিক আছে। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপর প্রাক রজস্রাবীয় পর্যায় বা প্রি মেনস্ট্রুয়াল ফেজ, এটা হচ্ছে 15তম দিন থেকে 28তম দিন পর্যন্ত, 15 থেকে 28, ঠিক আছে। 15তম দিন থেকে 28তম দিন পর্যন্ত এই সাইকেলটা, এই পর্বটা চলে। এটা ডিম্বপাতের পর 14তম দিনে ডিম্বপাত হয়ে গেছে, এখন 15তম দিন থেকে এটা স্টার্ট হয়েছে, অর্থাৎ ডিম্বপাতের পর ডিম্বাণু নিষিক্ত না হলে 36 ঘন্টার মধ্যে কর্পাস লুটিয়ামটা বিনষ্ট হয়ে যাবে। এটা খুব গুরুত্বপূর্ণ। অর্থাৎ ডিম্বপাত হয়ে গেছে, ডিম্বপাত হয়ে যাওয়ার পরে যে ফলিকল কোষগুলো ছিল সেগুলো কর্পাস লুটিয়াম গঠন করেছে। এখন ডিম্বাণুটা যদি নিষিক্ত না হয়ে যায় তখন 36 ঘন্টার মধ্যে কর্পাস লুটিয়ামটা নষ্ট হয়ে যাবে এবং এই পর্ব শেষে এন্ডোমেট্রিয়াম আরো পুরু হয়ে 5 থেকে 6 মিলিমিটার পুরুত্ব ধারণ করবে আর কি। এরপর এই পর্যায়ে প্রাক রজস্রাবীয় পর্যায়ে প্রধান হরমোন হচ্ছে প্রোজেস্টেরন। এখানে প্রোজেস্টেরন হরমোনটা প্রধান ভূমিকা পালন করে। এরপর হচ্ছে রজস্রাবীয় পর্যায় অর্থাৎ মেনস্ট্রুয়াল ফেজ, অর্থাৎ এই সময়কালে সিক্রেশনটা হবে। এটার স্থায়িত্বকাল হচ্ছে 4 থেকে 5 দিন, ঠিক আছে। আচ্ছা, এই প্রত্যেকটা রজতচক্রে রজস্রাবের পরিমাণ হচ্ছে 30 থেকে 40 মিলিলিটার বা 30 থেকে 80 মিলিলিটার, কোনো বইয়ে বলা আছে। আমরা দুটাই মনে রাখবো, 30 থেকে 40 বা 30 থেকে 80, দুই রেঞ্জটাই আমরা মনে রাখবো। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং স্থায়িত্বকালটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এগুলো অ্যাডমিশনে আসার মতো প্রশ্ন, এটা একবার এসেছিল, রজস্রাবের পরিমাণ কতটুকু, অ্যাডমিশনে আসা প্রশ্ন। আচ্ছা, রজচক্রের তাৎপর্য, মেনস্ট্রুয়াল সাইকেলটা যে হচ্ছে বা মেনস্ট্রুয়েশনটা যে হচ্ছে, এটা কেন হচ্ছে, তাৎপর্যটা কি? এর তাৎপর্য হচ্ছে, যাদের নিয়মিত রজচক্র হয় বা যাদের রজচক্র হয় নিয়মিত বা অনিয়মিত যেমনই হোক না কেন, এটা ইন্ডিকেট করে তারা প্রজননিকভাবে সক্রিয়, অর্থাৎ রজচক্র মেয়েদের প্রজনন ক্ষমতার সূচনা ঘটায় এবং রজচক্র স্ত্রীলোকের সন্তান ধারণ ক্ষমতা নির্দেশ করে, ঠিক আছে। প্রতি মাসে একবার গর্ভ সঞ্চালনের সুযোগ সৃষ্টি করে এটা, কেননা প্রতি মাসে ওখান থেকে একটা করে ডিম্বাণু তৈরি হচ্ছে এবং রিলিজ হচ্ছে। আর নিয়মিত যাদের মেনস্ট্রুয়াল সাইকেলটা যাদের রেগুলার, এটা ইন্ডিকেট করে ওই মেয়েটা যৌনভাবে সুস্থ, ঠিক আছে। এটা তাদের যৌন সুস্থতার একটা বহিঃপ্রকাশ, একটা ইন্ডিকেটর। আর যাদের মেনস্ট্রুয়াল সাইকেল ইরেগুলার, এটা বোঝায় যে সেই মেয়েটার কোনো না কোনো যৌন সমস্যা আছে, অর্থাৎ তার ট্রিটমেন্ট আবশ্যক, ঠিক আছে। তাহলে রজচক্রের তাৎপর্য খুব গুরুত্বপূর্ণ। মানব জীবনের ধারাবাহিকভাবে অতিক্রমকৃত পর্যায়গুলোর মধ্যে একটা গুরুত্বপূর্ণ পর্যায়, একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে গ্যামেট সৃষ্টি। গ্যামেট সিস্টেম। গ্যামেট কি? গ্যামেট হচ্ছে দুই ধরনের, পুংগ্যামেট আর বুঝতেই পারছো এটা কি, স্ত্রী গ্যামেট। পুংগ্যামেট এবং স্ত্রী গ্যামেট। পুংগ্যামেটকে বলা হয় শুক্রাণু বা স্পার্ম
এবং স্ত্রী গ্যামেটকে বলা হয় ডিম্বাণু বা ওভাম। ঠিক আছে। আচ্ছা, এখন এই পুংগ্যামেট বা শুক্রাণু এটা উৎপন্ন হওয়ার প্রক্রিয়াকে বলা হয় স্পারমাটোজেনেসিস। অর্থাৎ শুক্রাণু উৎপন্ন হওয়া যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটার নাম হচ্ছে স্পারমাটোজেনেসিস। স্পারমাটো শব্দটার অর্থ হচ্ছে শুক্রাণু, যেটা স্পার্ম থেকে আসছে, আর জেনেসিস মানে হচ্ছে উৎপন্ন হওয়া। স্পার্ম এবং জেনেসিস, ঠিক আছে। স্পার্ম জেনেসিস হওয়ার প্রসেস হচ্ছে স্পারমাটোজেনেসিস। এটা ঘটে কোথায়? এটা ঘটে হচ্ছে সেমিনিফেরাস নালিকার মধ্যে, সেমিনিফেরাস টিউবুলস আছে, এর মধ্যে ঘটে হচ্ছে স্পারমাটোজেনেসিস। জার্মিনাল এপিথেলিয়ামের মধ্যবর্তী কোষ হচ্ছে সাইটোলি কোষ। যে এপিথেলিয়ামটা আছে আমাদের জার্ম লেয়ারে, সেই জার্মিনাল এপিথেলিয়ামের মধ্যবর্তী কোষটাকে বলা হয় সাইটোলি কোষ। এই সাইটোলি কোষ বর্ধনশীল শুক্রাণুতে পুষ্টি যোগায়। অর্থাৎ শুক্রাণু যখন বৃদ্ধিপ্রাপ্ত হয়, যে স্পারমাটোজেনেসিস যে প্রসেসগুলো আসে, যে স্পারমাটোগোনিয়া থেকে শুরু করে স্পার্ম পর্যন্ত যে পর্যায়গুলো অতিক্রম করতে হয়, এই পর্যায়গুলোতে পুষ্টি প্রদান করে হচ্ছে সাইটোলি কোষ, এবং এটা কেবলমাত্র স্তন্যপায়ী প্রাণীতে পাওয়া যায়। তাহলে এটা আরেকটা প্রশ্ন হতে পারে যে স্তন্যপায়ী প্রাণীর একটা অনন্য বৈশিষ্ট্য হচ্ছে স্তন্যপায়ী প্রাণীতে সাইটোলি কোষ থাকবে, যেটা অন্য কোনো প্রাণীতে অর্থাৎ অ্যাম্ফিবিয়া বা এভিস বা রেপটাইলস এদের থাকবে না। আচ্ছা, স্পারমাটোজেনেসিস হচ্ছে একটা বিরামহীন প্রক্রিয়া, এটা চলতে থাকবে। ঠিক আছে, একবার শুরু হলে এটা চলতে থাকবে। শুরু হয় কখন? শুরু হয় একটা ছেলেতে কত বছর বয়সে মনে আছে? মেয়েতে 13 থেকে 15, ছেলেতে এরকম ছিল যে 15 থেকে 18। ঠিক আছে, এরকম একটা রেঞ্জ আমরা অলরেডি পড়ে আসছি। অর্থাৎ যে পিউবার্টি যে সময়কাল, ওই সময় থেকে এই স্পারমাটোজেনেসিস প্রক্রিয়াটা শুরু হয় পুরুষে। আচ্ছা, স্পারমাটিড অর্থাৎ স্পার্ম সৃষ্টির আগের যে অবস্থানটা, সেটাকে বলা হয় স্পারমাটিড। এটা চলাচলে অক্ষম হয় এবং গোলাকার হয়, এবং এটা সংখ্যায় হয় 4টা, সংখ্যায় 4টা। আচ্ছা, এবং এই স্পারমাটোজেনেসিস প্রক্রিয়ার জন্য আদর্শ তাপমাত্রা হচ্ছে 35 ডিগ্রি সেলসিয়াস। আর মানব দেহের নর্মাল টেম্পারেচার কত? নর্মাল টেম্পারেচার হচ্ছে 37.22 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, তার মানে নর্মাল টেম্পারেচার থেকে 2 ডিগ্রি সেলসিয়াস কম, অর্থাৎ 35 ডিগ্রি সেলসিয়াস হলে স্পারমাটোজেনেসিস প্রক্রিয়াটা ঠিকভাবে সম্পন্ন হবে। এই কারণে আমাদের স্ক্রোটামের অর্থাৎ টেস্টিসের টেম্পারেচার মানবদের টেম্পারেচার অপেক্ষা 3 ডিগ্রি সেলসিয়াস বা 4 ডিগ্রি সেলসিয়াস কম থাকে। ঠিক আছে, যাতে এই প্রক্রিয়াটা ঠিকঠাক মতো চলতে পারে। স্পারমাটোজেনেসিস প্রক্রিয়ার এখানে সুন্দর করে একটা চিত্র দিয়ে প্রক্রিয়াটা বুঝিয়ে দেওয়া হয়েছে। প্রথমে দেখো প্রিমোডিয়াল জনন কোষ বা প্রিমোডিয়াল যে জার্ম সেলগুলো আসে, অর্থাৎ জনন কোষ, জনন মাতৃকোষ যে আসবে তার আগের যে অবস্থানটা, সেটাকে বলা হয় প্রিমোডিয়াল জনন কোষ। সেখান থেকে আসে জনন মাতৃকোষ। আমরা জানি জনন মাতৃকোষের সেল ডিভিশনটা হয়। জনন মাতৃকোষে প্রথমে হয় মাইটোসিস সেল ডিভিশন। মাইটোসিস সেল ডিভিশনের ফলে জনন মাতৃকোষ থেকে আসে হচ্ছে স্পারমাটোগোনিয়াম। স্পারমাটোজেনেসিসের প্রথম কোষ হচ্ছে স্পারমাটোগোনিয়াম। স্পারমাটোগোনিয়াম এটা আবার মাইটোসিস সেল ডিভিশন হবে, হয়ে আসবে হচ্ছে প্রাইমারি স্পারমাটোসাইট। এই প্রাইমারি স্পারমাটোসাইটের প্রথম মায়োসিস সেল ডিভিশনটা হবে। ঠিক আছে, হয়ে আসবে হচ্ছে সেকেন্ডারি স্পারমাটোসাইট। ঠিক আছে, সেকেন্ডারি স্পারমাটোসাইট গুলোই কি করে? স্পারমাটিড গঠন করে, যেগুলো আমরা একটু আগে বললাম যে গোলাকার, চলাচলে অক্ষম। এবার স্পারমাটির সংখ্যা হচ্ছে 4টায়, যে 1 2 3 4। এই 4টা স্পারমাটিড মানে অর্থাৎ একটা স্পারমাটোগোনিয়াম থেকে আসে 4টা স্পারমাটিড। এই স্পারমাটিড গুলো পরিণত অবস্থায় স্পার্ম বা শুক্রাণুতে রূপান্তরিত হয়। এটা মনে রাখতে পারো একটা সূত্র দিয়ে, গোনিয়া সাইট করো 4টি আম। ঠিক আছে, গোনিয়া, স্পারমাটোগোনিয়া, স্পারমাটোসাইট প্রাইমারি এবং সেকেন্ডারি, 4টা কি থাকে? স্পারমাটিড থাকে। ঠিক আছে, আর আম হচ্ছে স্পার্ম। গুনিয়া সাইড করো 4টা আম, অর্থাৎ 4টা আম গুনে সাইড করো তুমি। এই সূত্র দিয়ে তুমি এগুলো সহজে মনে রাখতে পারবা যে কোনটার পরে কোনটা আসছে। ঠিক আছে, আচ্ছা। স্পারমাটোজেনেসিস প্রক্রিয়াটা আমরা টোটালটা দেখে আসলাম। স্পারমাটোজেনেসিস প্রক্রিয়া যে স্পার্মটা আমরা পাবো, স্পার্ম বা শুক্রাণু পাবে, শুক্রাণুর গঠনটা কি রকম হবে? একটা শুক্রাণুর দেহে দেখো 4টা অংশ, মস্তক বা মাথা, এবার হচ্ছে গ্রীবা কাঁধের অংশটা, হচ্ছে মধ্যখণ্ড মাঝখানের অংশ, এবং সবচেয়ে বড় অংশ হচ্ছে লেজ। ঠিক আছে, 4টা অংশ। মস্তকের ভিতর দেখো একটা বিশাল বড় নিউক্লিয়াস থাকে,
এবং এর সামনের দিকে দেখো টুপির মতো একটা অংশ থাকে, টুপির মতো, এটাকে বলে অ্যাক্রোসোম। এই অ্যাক্রোসোমটা থেকেই একটা বিশেষ এনজাইম নিঃসৃত হয় যেটাকে বলে হায়ালুরোনিডেস। এই এনজাইমটা কি করে, ডিম্বাণুর গাত্র গলায় ডিম্বাণুর ভেতরে এই শুক্রাণুর প্রবেশটা সহজতর করে। ঠিক আছে, এরপরে গ্রীবার পরে মধ্যখণ্ড, মধ্যখণ্ডে থাকে হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট মাইটোকন্ড্রিয়া। ঠিক আছে, এবং লেজ, বিশাল লম্বা লেজ। আচ্ছা, এই চারটা অংশের নাম জানতে হবে, কোন অংশে প্রধান কি কি জিনিস আছে। দেখো, মাথার সামনের দিকে অ্যাক্রোসোম, মাথার মধ্যে নিউক্লিয়াস বিশাল বড়, তারপরে দেহের মধ্যখণ্ডের থাকে হচ্ছে বিশাল একটা মাইটোকন্ড্রিয়া এবং লেজ। এখন আমি যে চারটা স্টেপের কথা বললাম, যে চারটা স্টেপে আমরা চারটা সেল পাইলাম একটা জনন মাতৃকোষ থেকে, পুং জনন মাতৃকোষ থেকে। প্রথমে পেয়েছিলাম স্পার্মাটোগোনিয়া, সেখান থেকে প্রাইমারি স্পার্মাটোসাইট, সেখান থেকে সেকেন্ডারি স্পার্মাটোসাইট, প্রাইমারি স্পার্মাটোসাইট হচ্ছে টোয়াইসেন, সেকেন্ডারি স্পার্মাটোসাইট, এবং সবশেষে স্পার্ম পেয়েছি। ঠিক আছে, এই প্রক্রিয়াগুলো ঘটে চারটা ধাপে। চারটা ধাপে আমরা চারটা কোষ পেলাম। ধাপগুলোর নাম হচ্ছে, প্রথম ধাপটা হচ্ছে সংখ্যা বৃদ্ধি পর্যায়, এরপর একটা হচ্ছে বৃদ্ধি পর্যায়, সংখ্যা বৃদ্ধি, এরপর পূর্ণতা পর্যায়, এরপর স্পার্মিওজেনেসিস, অর্থাৎ স্পার্ম তৈরির সর্বশেষ অবস্থানটা স্পার্মিওজেনেসিস। ঠিক আছে, স্পার্মিওজেনেসিস। এখন এই গাজী আজমল স্যারের বইয়ে চারটে স্টেপের কথা বলা আছে, চারটে স্টেপই হচ্ছে ট্রু স্টেপ, এগুলোই আমরা পড়বো। অপশনে যদি মেডিকেল অ্যাডমিশন টেস্টে আসে, অপশনে চারটা থাকলে আমরা চারটাই দেখাবো, কিন্তু যদি অপশনে চারটা না থাকে, যদি তিনটা থাকে তাহলে আমরা তিনটা দাগাবো, কারণ নুরি পারভিন ম্যাডামের বইয়ে তিনটা ধাপ দেয়া আছে। আর 3, 4, 2 থাকলে অবশ্যই চারটা দাগাবো, কেননা গাজী আজমল স্যারের বই চারটা দেয়া আছে। এবং যেসব প্রশ্ন দেখবে বিতর্কিত, এই বই একটা আছে, ওই বই একটা আছে, সেই সব প্রশ্নের ক্ষেত্রে, জীববিজ্ঞানের ক্ষেত্রে গাজী আজমল স্যারের বইয়ে যেটা আছে সেইটা সবসময় প্রমাণ হিসেবে, স্ট্যান্ডার্ড হিসেবে ধরে নিবা। আর উদ্ভিদ বিজ্ঞানের ক্ষেত্রে আবুল হাসান স্যারের বইয়ে যেটা আসে, যে ইনফরমেশনটা আছে, সেটা স্ট্যান্ডার্ড হিসেবে ধরে নিবা। ঠিক আছে, আচ্ছা। শুক্রাণুর গঠন বৈশিষ্ট্য আমরা অলরেডি চিত্রটাতে সুন্দর করে দেখে আসছি, সুন্দর করে শিখেও আসলাম। এখানে জাস্ট ওখানে যে বিষয়গুলো আমি বলি নাই, যে টপিকগুলো আমি বলি নাই, সেগুলো এখানে দেখানো। দেখো, মস্তকের আকৃতি হচ্ছে ডিম্বাকৃতি, এটা আমি ওখানে বলি নাই। এটা বলা হয়ে গেছে যে মস্তকে মূলত নিউক্লিয়াসটাই থাকে, আসলে মস্তকটা নিউক্লিয়াস দ্বারা গঠিত। নিউক্লিয়াসের উপরে টুপির মতো থাকে অ্যাক্রোসোম, যেটাতে কি থাকে, যেটাতে থাকে হচ্ছে হায়ালুরোনিডেস নামক এনজাইম, অর্থাৎ অ্যাক্রোসোমটা হায়ালুরোনিডেস এনজাইমটার নামটা আমি লিখে দিচ্ছি, হায়ালুরোনিডেস। ঠিক আছে, হায়ালুরোনিডেস নামক এনজাইম এই অ্যাক্রোসোম থেকে নিঃসৃত হয়, যেটা ডিম্বাণুর গাত্র গলাতে সাহায্য করে। আচ্ছা, এই অ্যাক্রোসোমটা সৃষ্টি হয় গলগি বডি থেকে। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, দেহে কি থাকে, দেহে থাকে দুটো সেন্ট্রিওল, মাইটোকন্ড্রিয়া। আর এই মাইটোকন্ড্রিয়া যে থাকে, মাইটোকন্ড্রিয়া থাকার উদ্দেশ্যটা কি? মাইটোকন্ড্রিয়ার উদ্দেশ্য হচ্ছে, মাইটোকন্ড্রিয়া আমরা জানি পাওয়ার হাউস অফ দ্য সেল। মাইটোকন্ড্রিয়া এই শুক্রাণুর পাওয়ার হাউস, শুক্রাণুর চলনের শক্তি যোগায়। ঠিক আছে, আর লেজটাও চলাচলে সাহায্য করে, এবং এই লেজটা আমি আগেই বলেছি এটা শুক্রাণুর সবচেয়ে বড় অংশ, দীর্ঘতম অংশ। শুক্রাণুর দীর্ঘতম অংশ কোনটি? লেজ। স্পার্মিওজেনেসিস তথা স্পার্ম সৃষ্টির ধাপ সমূহ এখন আসলে আমরা দেখে নেই। স্পার্মিওজেনেসিস, স্পার্ম মানে তো শুক্রাণু, আর জেনেসিস মানে হচ্ছে উৎপন্ন হওয়া। তাহলে স্পার্মিওজেনেসিস হচ্ছে শুক্রাণু উৎপন্ন হওয়ার প্রক্রিয়া, অর্থাৎ এখানে প্রকৃতপক্ষে শুক্রাণুটাই শুধু উৎপন্ন হবে। স্পার্মাটোজেনেসিস যেটা, ওখানে কি হয়েছিল, ওখানে স্পার্মাটিড, যে চারটে স্পার্মাটিড পর্যন্ত উৎপন্ন হয়েছিল, স্পার্মাটিড থেকে স্পার্ম যে উৎপন্ন হবে, এই প্রক্রিয়াটাকে বলা হয় স্পার্মিওজেনেসিস। ঠিক আছে, চারটা স্পার্মাটিড থেকে চারটা স্পার্ম পাবো আমরা স্পার্মিওজেনেসিস প্রক্রিয়ায়। এখানে কিসে কিসে পরিবর্তন হবে? স্পার্মাটিডের নিউক্লিয়াসের পরিবর্তন হবে, তারপরে নিউক্লিয়াসের পরিবর্তন হয়ে সেখান থেকে অ্যাক্রোসোম, গলগি বডিজ থেকে আসবে হচ্ছে অ্যাক্রোসোম। তারপর এখানে ডিম্বঝিল্লি বিগলনকারী এনজাইম থাকে, যেটার নাম আমি বলে দিয়েছি অলরেডি, হায়ালুরোনিডেস। এই এনজাইমটা সামগ্রিকভাবে এটার নাম হচ্ছে স্পার্ম লাইসিন। ঠিক আছে, সামগ্রিকভাবে স্পার্ম লাইসিন, কিন্তু স্তন্যপায়ী প্রাণীতে এটাকে বলা হয়, আমি যেটা বললাম, হায়ালুরোনিডেস। হায়ালুরোনিডেস বলা হবে যখন স্তন্যপায়ী প্রাণীর আমরা কথা বলবো, আর যখন সামগ্রিকভাবে বলবো তখন আমরা বলবো স্পার্ম লাইসিন। এরপরে সেন্ট্রিওল থেকে তৈরি হবে অক্ষীয় সূত্র বা ফ্লাজেলাম। দেহের মধ্যাংশটা গঠিত হবে মাইটোকন্ড্রিয়া দিয়ে। প্রতি সেকেন্ডে শুক্রাণু তৈরি হবে 1000 এরও বেশি। ঠিক আছে, প্রতি সেকেন্ডে 1000-এরও বেশি শুক্রাণু তৈরি হবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দেখো কতগুলো শুক্রাণু প্রতি সেকেন্ডে তৈরি হচ্ছে, এবং সমগ্র প্রক্রিয়া সম্পন্ন হতে সময় লাগে 60 থেকে 70 দিন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, প্রত্যেকটা ইনফরমেশন, এই স্লাইডে যতগুলো ইনফরমেশন দেখতেছো, প্রত্যেকটা ইনফরমেশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। শুক্রাণু প্রতি সেকেন্ডে 1 থেকে 4 মিলিমিটার পথ অতিক্রম করে,
এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বললাম সবগুলোই ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই স্লাইডের সেমিনাল ভেসিকল থেকে যে ফ্রুক্টোজ খরিত আমরা আগেই পড়েছি, এই ফ্রুক্টোজটা কি করে, শুক্রাণুর পুষ্টি যোগায়। শুক্রাণু পুষ্টি পয়দা হলে কি থেকে, ফ্রুক্টোজ থেকে, যেটা নিঃসৃত হয় সেমিনাল ভেসিকল থেকে। প্রত্যেকটা ইনফরমেশন এই স্লাইডের ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবারে আসো ওজেনেসিস প্রক্রিয়া। ওজেনেসিস প্রক্রিয়া জাস্ট স্পারমাটোজেনেসিসের মতোই, শুধু স্পারমাটোজেনেসিসের যে স্টেপ গুলো ছিল ওখানে স্পারমাটোগোনিয়া, স্পারমাটোসাইট, তারপর হচ্ছে স্পারমাটিড, স্পার্ম বলেছিলাম, এখানে জাস্ট ও কথাটা লিখে দিব, ওগোনিয়া, ও সাইট, ঠিক আছে, এইভাবে ওটিড, ওভাম। হ্যাঁ, এটারও দেখো পর্যায় কয়টা, তিনটা, সংখ্যা বৃদ্ধি পর্যায়, বৃদ্ধি পর্যায় এবং পূর্ণতা পর্যায়। আচ্ছা, ওগোনিয়া মায়োসিস 1-এ প্রবেশ করলে সেটাকে বলা হয় প্রাইমারি ওসাইট, ঠিক আছে। এর আগে যেরকম ছিল প্রাইমারি স্পারমাটোসাইট, এখানে প্রাইমারি ওসাইট। কুসুম প্রচুর পরিমাণে আমিষ এবং স্নেহ পদার্থ নিয়ে গঠিত, এটা ইম্পর্টেন্ট। ডিমের যে প্রান্তে কুসুম থাকে সেই প্রান্তকে কি বলা হয়, বলা হয় ভেজিটাল পোল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর যে প্রান্তে নিউক্লিয়াস থাকে সেই প্রান্তকে বলা হয় এনিম্যাল পোল, ওকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, এর পোলার বডি, আচ্ছা এখানে একটা কথা, সেটা হচ্ছে স্পারমাটিড থেকে স্পার্ম উৎপন্ন হয় চারটা, চারটা স্পারমাটিড থেকে চারটা স্পার্ম আসে, কিন্তু চারটা ওটিড থেকে চারটা ওভাম আসবে না। ওভাম আসবে কয়টা, একটা। চারটা ওটিড থেকে অনলি ওয়ান ওভাম আসবে, একটা ওভাম আসবে, ঠিক আছে, ওভাম হবে একটা। আর বাকি তিনটা কি হবে, বাকি তিনটা মনে করো এই তিনটা, এই তিনটা কি হবে, এই তিনটা পোলার বডি হয়ে নষ্ট হয়ে যাবে, পোলার বডি, পোলার বডি হয়ে এই তিনটা নষ্ট হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে চারটা ওটিড থেকে আমরা একটা ওভাম এবং তিনটা পোলার বডি পাবো। এই পোলার বডিতে কোনো সাইটোপ্লাজম থাকে না এবং এটা নষ্ট হয়ে যায়। এখানে দেখো সুন্দর করে ফিগার আর্ট করে ওই ওজেনেসিসের যে প্রসেসটা সেটা তুলে ধরা হয়েছে। প্রথমে উগুনিয়াম, যেটা টোয়াইসেন, এখানে মায়োটিক সেল ডিভিশন হবে, সেখান থেকে প্রাইমারি ওসাইটে আসবে, এই প্রাইমারি ওসাইটে হবে মিওসিস 1, সেখান থেকে আসবে সেকেন্ডারি ওসাইট, ঠিক আছে। সেকেন্ডারি ওসাইট, এখানে তো মিওসিস সেল ডিভিশন ঘটবে। এই সেকেন্ডারি ওসাইট থেকে আসবে হচ্ছে ওটিড, কয়টা, চারটা। চারটা ওটিডের মধ্যে একটা আসবে হচ্ছে আমার ওভাম, ঠিক আছে, বাদ বাকি তিনটা নষ্ট হয়ে যাবে, যে পোলার বডি হয়ে নষ্ট হয়ে যাবে, আর একটা আসবে আমার ওভাম, ঠিক আছে। এখানে ফলিকুলার ডেভেলপমেন্টটা দেখানো আছে, দেখো প্রিমোডিয়াল ফলিকল, সেখান থেকে আসবে প্রাইমারি ফলিকল, সেখান থেকে গ্রোয়িং ফলিকল, সেখান থেকে ম্যাচিউর ফলিকল এবং ওভুলেশনে যে ওভামটা বের হয়ে আসতেছে। ওভুলেশন হয়ে যাওয়ার পরে যে অংশটুকু থাকলো ফলিকুলার যে কোষটুকু, এইটুকু নিয়ে গঠিত হলো কর্পাস লুটিয়াম, ওকে। আচ্ছা, স্পার্ম এবং ওভাম পরিণত হওয়ার পর সেটা জায়গা মতো যখন যাবে, অর্থাৎ ফ্লেপিয়ান টিউবের কোন অংশটায়, অ্যাম্পুলা, অ্যাম্পুলাতে যখন আমার স্পার্মটা, ঠিক আছে, ফ্লেপিয়ান টিউবের অ্যাম্পুলাতে স্পার্মটা যখন যাবে, সেখানে যে যখন এটা একীভূত হবে, এটাকে বলে নিষেক। নির্দিষ্ট প্রজাতির, এটা অবশ্যই একটা নির্দিষ্ট প্রজাতির ক্ষেত্রে নির্দিষ্ট, অর্থাৎ এক প্রজাতির স্পার্ম দিয়ে অন্য প্রজাতির কখনোই নিষেক ঘটবে না। এক যে প্রজাতির স্পার্ম, শুধুমাত্র সেই প্রজাতির নিষেকে ওই স্পার্মটা কাজে লাগবে, মানে নিষেকটা শুধু সেই প্রজাতির ক্ষেত্রেই হবে, অন্য প্রজাতিতে ওই স্পার্ম দিলে সেটা নষ্ট হয়ে যাবে, নিষেক হবে না। আচ্ছা, তাহলে নির্দিষ্ট প্রজাতির পুরুষ এবং স্ত্রী জনন কোষ, অর্থাৎ স্পার্ম এবং ওভাম, এটা নিউক্লিয়াসের পরস্পর একীভবনকে বলা হয় নিষেক। কিসের একীভবন, নিউক্লিয়াসের একীভবন। প্রজননক্ষম প্রাণীদের জন্য তাদের বংশবিস্তার বা বংশগতির ধারা বজায় রাখার জন্য নিষেক অপরিহার্য। এটাকে বলা হয় সেকেন্ডারি উসাইট এবং পরিণত শুক্রাণুর একীভবন, ঠিক আছে। নিষেকের আরেকটা নাম হচ্ছে সেকেন্ডারি উসাইট এবং পরিণত শুক্রাণুর একীভবন, অর্থাৎ প্রাইমারি উসাইট, সেকেন্ডারি উসাইট, সেকেন্ডারি উসাইট থেকে ওটিড, তারপর ওভাম আসছে। অনেক সময় সেকেন্ডারি উসাইট কিন্তু একটা পরিণত উসাইট, এখানে কিন্তু আবার স্পার্মিওজেনেসিসের মতো কোনো প্রসেসের মধ্যে দিয়ে তাকে যেতে হয় না, তাহলে সেকেন্ডারি উসাইটের সাথে পরিণত শুক্রাণুর মিলিত হতে পারে, এটাকেও বলা হবে নিষেক। আচ্ছা, মানুষের নিষেক স্ত্রীর ডিম্বনালী বা ফেলোপিয়ান নালীকে সংগঠিত, ফেলোপিয়ান নালীর কোন অংশে, অ্যাম্পুলায় সংগঠিত হবে। প্রতিবার সঙ্গমের পরে 1.5 to 4 মিলিলিটার, ঠিক আছে, 1.5 থেকে 4 মিলিলিটার বীর্য খরিত হয় এবং এটাতে থাকে, এই বীর্য, এই 1.5 থেকে 4 মিলিলিটার বীর্যের মধ্যে থাকে প্রায় 40 থেকে 100 মিলিয়ন বা 4 থেকে 10 কোটি স্পার্ম বা শুক্রাণু, ঠিক আছে। এই 4 থেকে 10 কোটি স্পার্মের মধ্যে কোনো একটা স্পার্ম কাজে লাগে, বাদ বাকিগুলো কিন্তু নষ্ট হয়ে যায়, ঠিক আছে। যৌন মিলনের 24 ঘন্টার মধ্যে যদি নিষেক সংগঠিত না হয় তাহলে শুক্রাণু মারা যায়, অর্থাৎ শুক্রাণুর রিলিজ হওয়ার পরে লাইফ টাইম হচ্ছে 24 ঘন্টা। এর মধ্যে নিষিক্ত যদি ওভুলেশন হয়ে, মানে ওভামের সাথে যদি এর মধ্যে নিষিক্ত হতে পারে
তাহলে সে সার্ভাইভ করলো, অর্থাৎ তার নিউক্লিয়াসটা ওভামে নিউক্লিয়াসের সাথে মিলিত হয়ে সেখানে জাইগোট ফর্মেশন হলো, কিন্তু যদি না মিলিত হতে পারে তখন সেটা নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, নিষেকের গুরুত্ব বা তাৎপর্য কিন্তু অপরিসীম, কারণ নিষেকই যদি না হয় তাহলে কিন্তু একটা মানব জীবনের সূত্রপাতই হবে না। অর্থাৎ নিষেক না হলে ভ্রূণ হবে না, ভ্রূণ না হলে একটা মানব শিশু কিভাবে সেখান থেকে আসবে বলো? আচ্ছা, তাহলে নিষেক যৌন প্রজননক্ষম প্রাণী গোষ্ঠীর ক্ষেত্রে একটা অনন্য ঘটনা। কেন অনন্য বলা হচ্ছে এটাকে? কেননা অনেক ক্ষেত্রে কি হয়, সেকেন্ডারি ওসাইট দ্বিতীয় পরিপক্কতা বিভাজন সম্পন্ন করে। ঠিক আছে, সেকেন্ডারি ওসাইট দ্বিতীয় পরিপক্কতা বিভাজন বলতে সেকেন্ডারি ওসাইটের সাথে অনেক সময় তোমার স্পার্মের মিলন হয়, বা দ্বিতীয় সেন্ট্রিওলের অনুপ্রবেশ ঘটায় মাকু সৃষ্টি ত্বরান্বিত হয়। ঠিক আছে, কেননা সেন্ট্রিওল থেকে মাকুটা সৃষ্টি হয়। মাকু, এই মাকু মনে আছে? এই মাকু হচ্ছে স্পিন্ডল যন্ত্রের যে কথা বলা হয়েছে, মানে তোমাদেরকে যখন সেল ডিভিশন চ্যাপ্টারটা তোমরা পড়বা, অলরেডি হয়তো পড়ে ফেলেছো তোমরা, সেল ডিভিশন চ্যাপ্টারে এই যে প্রো মেটাফেজ স্টেজে একটা স্পিন্ডল ফাইবার সৃষ্টি হয়, মনে আছে? ওখানে বলা হয়েছিল যে সেন্ট্রিওল থেকে ওখানে অ্যাস্টার তন্তু বিচ্ছুরিত হয়, সেই অ্যাস্টার তন্তু থেকে হচ্ছে আমার এই স্পিন্ডল ফাইবারটা সৃষ্টি হয়। আচ্ছা, তাহলে দ্বিতীয় সেন্ট্রিওল অনুপ্রবেশ ঘটায় এখানে মাকু সৃষ্টি ত্বরান্বিত হয়। প্রাণীর ডিপ্লয়েড অবস্থাকে এই নিষেকটা পুনঃপ্রতিষ্ঠিত করে। প্রজাতিতে জিনগত বৈষম্যের প্রবেশ ঘটে এই নিষেকের ফলে, কেননা এখানে কি হচ্ছে, একটা বাবা থেকে একটা জিন আসছে, মা থেকে একটা জিন আসছে, এখন এই জিনগুলো মিলিত হয় একটা নতুন একটা জিন ফরমেশন হচ্ছে, মানে নতুন একটা বৈশিষ্ট্যের আর কি সংমিশ্রণ ঘটছে। ঠিক আছে, নতুন বৈশিষ্ট্য সম্পন্ন জিন আসছে, এটাই বলছি, জিনগত বৈষম্যের প্রবেশ ঘটছে, মানে অন্য একটা জিন সেখানে প্রবেশ করছে, দুটা সেম থাকতেছে না আর। আচ্ছা, ভিটেলাইন ঝিল্লি পৃথক হয়ে যাওয়ায় ডিম্বাণু এর ভিতরে ঘুরতে পারে। ভিটেলাইন ঝিল্লি হচ্ছে ডিম্বাণুর বাইরের একটা আবরণ। ঠিক আছে, এই ঝিল্লিটা নিষেকের ফলে আলাদা হয়ে যায়, যার ফলে ডিম্বাণু এর ভিটেলাইন ঝিল্লি আলাদা হয়ে যাওয়ার পরে এর অভ্যন্তরে এটা ঘুরতে পারে, মুভ করতে পারে। ডিম্বাণুর বিপাকীয় কর্মকাণ্ড এবং প্রোটিন সংশ্লেষণ বেড়ে ডিম্বাণুকে সক্রিয় এবং প্রাণবন্ত করে তোলে এই নিষেক ক্রিয়ার ফলে। ঠিক আছে, এই ঘটনাটা ঘটে। পোলার বডি সৃষ্টির সময় হারানো সাইটোপ্লাজম পুনরুদ্ধার ঘটে। অর্থাৎ পোলার বডি সৃষ্টির সময় কি হয়, পোলার বডি গুলোতে কিন্তু সাইটোপ্লাজম থাকে না, সেগুলো কি হয়, নষ্ট হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। এখন যেহেতু ওদের সাইটোপ্লাজম থাকে না, তার মানে এই যে সাইটোপ্লাজম, এই সাইটোপ্লাজমটা গেল কোথায়, ওই ওভামে চলে গেছে, তার মানে হারানো সাইটোপ্লাজম এখানে পুনরুদ্ধার ঘটছে এই নিষেকের ফলে। পরিস্ফুটনের পরবর্তী ধাপ সংঘটিত হওয়ার সুযোগ পায়। নিষেকের মাধ্যমে ভ্রূণের লিঙ্গ নির্ধারিত হয় এবং নিষেক জীবের বংশ রক্ষায় এবং জীবের ধারাবাহিকতায় নিশ্চয়তা প্রদান করে। ঠিক আছে, নিষেকের গুরুত্ব এবং তাৎপর্য খুব ভালো করে আমাদের মনে রাখতে হবে।